সারা দেশের মানুষ যে যে জায়গায় আছে সেখানে বসেই শোক পালন করে। মানে আপনারা বলছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়ি বঙ্গবন্ধুর, যে মানে আপনারা বলছেন এটা এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি, যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন, স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন। সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও মানে 15ই আগস্ট যেদিন ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তো যাওয়ার চেষ্টা করবেন বলছেন, মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে পারে? সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ব্যাক করে চলে আসবো। আচ্ছা, যেখানে বার্তা দেবে সেখান থেকে। আচ্ছা, কিন্তু শোক পালন আপনারা করবেন, সেদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আচ্ছা মানুষ ধারণ করবে। আচ্ছা, তো আমি একটুখানি জানতে চাইছিলাম যে আচ্ছা ধারণা এবং 72-এর যে সংবিধান এটা সমুন্নত রাখবই। তো এর কোন সংবিধানের কিছু কিছু জায়গায় হয়তো অসামঞ্জস্য মনে হইলে করে বা যুগোপযোগী না মনে হইলে করে সেই জায়গাটা সংশোধন, কিন্তু ফেলে দেবে ছুড়ে দেবে এই চিন্তাটা যাতে না করে। আপনি একটা বলেছেন যে হাত কেটে ফেলবো যদি কেউ এটা করতে আসে, ওইটা আবেগের সাথে বলছে। আমি কোনোদিনই এই হাত কাটা রক কাটার পক্ষে না, ওটা শিবিরের পক্ষে। আচ্ছা, ডক্টর কামাল হোসেনের সামনে কোথার কোন আলী রিয়াজ, মালি রিয়াজ, কালী রিয়াজ, এটা তো কিসের যোগ্যও না। ওই আমাদের এক বন্ধু ওই ফজলুর রহমান খাওয়ার যোগ্য না। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের অত্যন্ত নামজাদা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মাননীয় আইনজীবী জেড.আই খান পান্না, যাকে বাংলাদেশে যিনি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও যিনি একজন মানবতাবাদী আইনজীবী হিসেবে পরিচিত। তো আমরা তার সঙ্গে কথা বলবো একটা বিশেষ প্রয়োজনে, সেটি হচ্ছে যে জেড.আই খান পান্না তিনি একজন মুক্তিযোদ্ধা। এই বাংলাদেশের স্বাধীনতার 54তম বছরে এসে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে তিনি মনে করছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং তিনি সেই মুক্তিযুদ্ধে আরো একবার অংশগ্রহণ করবেন, এই প্রয়োজন বাংলাদেশে দেখা দিয়েছে। আমি তার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশে কি পরিস্থিতি এবং তারা কি ভাবছেন। স্যার, আমি প্রথমে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমি জানি এবং গোটা বাংলাদেশ জানে যে আপনি খুব অসুস্থ ছিলেন কিছুদিন আগে। সকলে আপনার জন্য দোয়া করেছে, আমি দেখেছি সমাজ মাধ্যমে বহু মানুষ দোয়া করেছেন, তো দোয়া চেয়েছেন আপনার হয়ে। তো আমি যেটা আপনাকে জানতে চাই যে আমরা তো একটা সৌজন্যবশত মানে লোককে বলি যে কেমন আছেন, কিন্তু আমি এটা রাজনৈতিকভাবেই প্রশ্নটা করছি যে কেমন আছেন বাংলাদেশে? আছে ব্যক্তিগতভাবে আমি শারীরিকভাবে অসুস্থ, আর দ্বিতীয়ত হলো যে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। মুক্তিযুদ্ধের মান মর্যাদা রক্ষার জন্য যতটুকু লড়াই দরকার সেইটুকু করব। এটাকে অপদস্থ হইতে বা অসম্মানজনক কোনো জায়গায় যাক বা অন্য কোন আন্দোলনের মুখোমুখি দাঁড় করার, সেটা বরদাস্ত করব না। এটা হলো আমার না, সমস্ত মুক্তিযোদ্ধাদেরই কম বেশি এই চিন্তা চেতনারই তারা মানুষ। যে দলেরই থাকবে, আজকে দলের জাতীয় পার্টিতে মঞ্চ 71 করার পর আমরা দেখলাম যে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে, রেসপন্স পাচ্ছে, একটা রেসপন্স পাচ্ছে। থেকে সিডনি থেকে জাপান, ইস্ট ইউরোপের ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, ইউকে, কানাডা, এসব জায়গা থেকে আমি কল পাচ্ছি। আচ্ছা, আফ্রিকান কিছু কান্ট্রি থেকেও কল পাচ্ছি, বাঙালি তারা। তো থেকেও কল করছে, সৌদি থেকেও কল করছে, কুয়েত থেকে, কুয়েত, কাতার এইসব জায়গা থেকেও কল করছে, মালয়েশিয়া থেকেও কেউ কেউ কল করছে, আর বাংলাদেশ তো আছে। আমি ধারণা এবং 72-এর যে সংবিধান রাখবই। এর কোন সংবিধানের কিছু কিছু জায়গায় হয়তো অসামঞ্জস্য মনে হইলে করে বা যুগোপযোগী না মনে হইলে করে সেই জায়গাটা সংশোধন, কিন্তু ফেলে দেবে ছুড়ে দেবে এই চিন্তাটা যাতে না করে। ডক্টর কামাল হোসেনের সামনে যেমন বাবা আম্বেদকরের সামনে ভারতে আর কোনো মেকার অফ দ্য কনস্টিটিউশন নাই, হাত দিয়ে খুব ডিফিকাল্ট। তো সেই রকমের ডক্টর কামাল হোসেন এই যুগে, আমি একটা কথা বলি যে ডক্টর ইউনূসের আগে সারা বাংলাদেশ কিন্তু দুইটা মানুষকে দিয়েছে, বঙ্গবন্ধু আর ডক্টর কামাল হোসেন। নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পর এখানে ডক্টর ইউনূস। আর তো সেই ডক্টর কামাল হোসেনের সামনে কোথার কোন আলী রিয়াজ, মালি রিয়াজ, কালী রিয়াজ, এটা তো কিসের যোগ্যও না। ওই আমাদের এক বন্ধু ওই ফজলুর রহমান খাওয়ার যোগ্য।
ডক্টর কামাল হোসেনের মেধা এবং তার পরিশ্রম, তার যে ধ্যান ধারণা, তার শহর কর্মীদের সাথে হুম 535 হুম লক্ষ্যের জন্য আমরা আপনার জানাবো। এই হলো আমাদের 71 মঞ্চ, অন্য কোনো কারণে না। সেটা হচ্ছে না 71 মর্যাদা, 71 মান মর্যাদা হুম এটা যাতে রক্ষা হয়। কেউ বলতেছিল যে বাংলাদেশে নতুন করিয়া জাতীয় সঙ্গীত হবে, নতুন করে পতাকা হবে, সেইসব যাতে এইসব উচ্ছৃঙ্খল হুম এবং এইসব দেশদ্রোহীদের উনি কন্ট্রোল করতে পারতেছেন না হুম বা কন্ট্রোল করছেন না, অথবা তাদেরকে লালন পালন করছেন, হুম তো অন্যায়, সেটারই আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। না, আমি বলছি স্যার, আমি বলছি আপনাদের 15ই আগস্টে কোনো কর্মসূচি আছে আমি শুনেছি। এখনো সারা ওখানে বাড়িতে গেলেই যে শ্রদ্ধা বা শোক জানানো হবে তা তো না, সারা দেশের মানুষ যে যে জায়গা আছে সেখানে বসেই শোক পালন করে। মানে আপনারা বলছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়ি বঙ্গবন্ধুর যে হুম ওখানে যাওয়ার শোক পালন, মানে আপনারা বলছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি, যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন, স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন। সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও মানে 15ই আগস্ট যেদিন ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তো যাওয়ার চেষ্টা করবেন বলছেন, মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে পারে? হয়তো যে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ব্যাক করে চলে আসবো, আচ্ছা যেখানে বাধা দেবে সেখান থেকে। আচ্ছা, কিন্তু শোক পালন আপনারা করবেন, সেদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আচ্ছা মানুষ ধারণ করবে। আচ্ছা, তো আমি একটুখানি জানতে চাইছিলাম যে আচ্ছা আমি বলতে চাইছিলাম যে স্যার, এইরকম পরিস্থিতি মানে আপনাদের এই বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তবু আমি বলবো যে আপনি সেদিন, আমি একটা সাংবাদিক বৈঠকেও দেখছিলাম যে আপনি আপনার শারীরিক সমস্যার কথাও বলছিলেন, খুব স্বাভাবিক, বয়সকালে সেটা তো হয়ই, কিন্তু আপনাদের কেন নামতে হচ্ছে এরকম একটা, এবং আলাদা করে একটা মঞ্চই বা তৈরি করতে হলো কেন? বাংলাদেশের এই পরিস্থিতিটা কি পরিস্থিতি? এখন আর আলাপ করবো না, আবার সময় সুযোগ আসুক তখন আলাপ করবো। তো আপনি বলছিলেন সংবিধানটা নিয়ে, কিন্তু আমরা দেখছি যে সংবিধান সংশোধন কমিশন তারা বাংলাদেশের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটাই কিন্তু বদলাতে চাইছেন। যেমন তারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা শব্দের দরকার নেই, আচ্ছা আমি আবারও বললাম, পারে নাই, পারবেও না। আচ্ছা, আপনি একটা বলেছেন যে হাত কেটে ফেলবো যদি কেউ এটা করতে আসে। ওইটা আবেগের সাথে বলছি, আমি কোনোদিনই এই হাত কাটা রক কাটার পক্ষে না, ওটা সিরিজের পক্ষে। আচ্ছা, কিন্তু আপনি মানে যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করবেন, আপনি কামাল হোসেন, এবং আপনারা কতটা আশা করছেন যে গোটা বিশ্ব থেকেই একটা করে যাচ্ছেন। হুম উনি ওয়াকার নিয়ে হাঁটেন, হুম 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 বসতে তার কষ্ট হয়। ঠিক, উনি এখনো বেঁচে আছেন আমাদের মাথার উপর একটা ছায়া হিসাবে, হুম স্রষ্টার আশীর্বাদ স্বরূপ। হুম হুম জাতির সামনে জাতির একজন অভিভাবক হিসাবে বেঁচে আছে। তো আমি জাস্ট একটু জানতে চাইছিলাম যে এই রকম একটা মঞ্চ আপনাদেরকে এই সময় এসে করতে হলো কেন, সেটা যদি সংক্ষেপে অন্তত বলেন যে কেন। ওই যেহেতু বললাম তো, এটা সংক্ষেপে বললাম যে কেউ কেউ চেষ্টা করছিল যে 24-এর এই আন্দোলনকে 71-এর মুখোমুখি দাঁড় করানো, দ্বিতীয় রিপাবলিক, স্বাধীনতা এবং এই জাতীয় সঙ্গীত, এটা না অমুক, বিশেষ করে জামাত যেভাবে লাফালাফি শুরু করছিল, তো অচিন্তনীয়, অকল্পনীয়। আমরা স্যার দেখলাম যে গত 5ই আগস্ট আরেকটা ঘোষণাপত্র, আমরা বাংলাদেশ সম্পর্কে জানি ঘোষণাপত্র মানে হচ্ছে 10ই এপ্রিল 1971-এর স্বাধীনতার ঘোষণাপত্র, এবার আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্র। আপনি স্যার কি বলছেন এটাকে? বলবো না, এটা উন্মাদনার তো একটা, উন্মাদনে যা করে সেটা নিয়ে তার আলোচনার বিষয় আসে না। আচ্ছা স্যার, আমি একটা ছোট্ট অনুরোধ করছি, সংবিধানে সন্নিবেশিত হবে নেক্সট পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, পার্লামেন্ট অ্যাপ্লাই করতে হবে। তো এই মুহূর্তে তো আওয়ামী লীগ ময়দানে নেই, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে যদি নির্বাচন হয়। আপনার কি মনে হয় তারা এই কাজটি করবে, নাকি আপনার মনে হয় যে বিএনপির মধ্যে এটা নিয়ে করবে না? এই কারণে জিয়াউর রহমান ওয়ান অফ দ্য সেক্টর কমান্ডার, তো কোনো সন্দেহ নাই। ঠিক, এবং জিয়াউর রহমান কোনদিন বঙ্গবন্ধু সম্পর্কে সামান্যতম কটূক্তি করে কথা বলেন না। তাহলে বিএনপি এরকম একটা জুলাই ঘোষণাপত্র মেনে নিল কি জন্য? শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য?
বোধ হয়। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট বিষয়ে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি আপনাকে স্যার। শেখ হাসিনার তো বিচার শুরু হয়েছে, আপনি এর আগে বলেও ছিলেন যে বঙ্গবন্ধু কন্যার জন্য আপনি লড়াই করবেন। তো ওনার তো বিচার শুরু হয়েছে এবং উনি বলছেন যে এই ট্রাইব্যুনালে ওনার বিচার হতে পারে না, কারণ উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি। তো এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন এবং আপনি কি ভূমিকা পালন করতে চান? আমি আইনজীবী হিসাবে এই সম্পর্কে কোনো কথাই বলবো না। আচ্ছা, কারণ উনি তো মামলা বিষয় তো এটা কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে এখন আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা ৩১ জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না। এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল, আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।